থেকে কম খরচে মায়াপুর ভ্রমণ করতে গেলে এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। মাত্র ৭৩ টাকায় মায়াপুরের নতুন মন্দির দর্শন। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। ওখান থেকে ৬টা ৭-এ কৃষ্ণনগর যাবার ট্রেনে আমরা উঠে পড়লাম। ট্রেনটি দিয়েছিল ৭ নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বাড়ির নিকটবর্তী স্টেশন বজবজ। সেখান থেকে কৃষ্ণনগর যাওয়ার টিকিট মাথাপিছু ৩০ টাকা। ট্রেনে ওঠার পরই আমরা দুজনেই দুটো জানলার ধারে সিট পেয়ে গেছি। তারপরে কিছুক্ষণ আমরা এইরকম ট্রেনের মনোরম পরিবেশ দেখলাম এবং বাইরের মনোরম পরিবেশটাও কিছুটা উপভোগ করলাম। তারপরে আমাদের দুই বোনেরই পেয়ে গেল খিদে, তো তারপর আমরা কিছুটা খাওয়া দাওয়া সারলাম। তারপর আমাদের শুরু হয়ে গেল গসিপ। এশিয়ার সর্ববৃহত্তম মন্দির দেখতে যাবার যে আনন্দ আমাদের মধ্যে ছিল, সেই আনন্দ আরও বেশি আনন্দিত হয়ে উঠল যখন আমরা বাইরের পরিবেশের মনোরম দৃশ্য দেখতে পেলাম। তাতে আমাদের মনটা আরও বেশি আনন্দিত হয়ে উঠল। এইভাবে যেতে যেতে ট্রেনের মধ্যে ৩ ঘন্টা যে কীভাবে কেটে গেল তা আমরা বুঝতেও পারলাম না। ট্রেনটি ৮টা ৪৯-এ কৃষ্ণনগর সিটিতে থামলো। কৃষ্ণনগর সিটিতে নেমে মায়াপুর যাবার আগ্রহটা আমাদের আরও বেড়ে গেল। নেমেই সামনে দেখলাম টিটি টিকিট চাইতে আমাদের মনে আরও বেশি আনন্দ লাগলো। ব্যাগেতে টিকিট ছিল, দুটো দেখিয়ে দিলাম। তাতে আমার বোন হেসেই খুন। তারপরেই শুরু হলো টুকটুকির আক্রমণ। বন্ধুরা, টুকটুকির আক্রমণ বলতে অবাক হবেন না। টুকটুকি মানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে যাকে বলি টোটো, ওখানে সেটা বলা হয় টুকটুকি। সমস্ত টোটোলারাই চায় আমরা তাদের টোটোর যাত্রী হই, কিন্তু আমরা তো বার্গেনিং না করে যাব না। তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই, এখান থেকে টোটো করে আপনারা দুটো পথে মায়াপুর যেতে পারেন। এক হচ্ছে এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর, না হলে এখান থেকে লঞ্চ ঘাট, ওখান থেকে লঞ্চ করে মায়াপুর। আমরা দ্বিতীয় পথটাই বেছে নিলাম। কৃষ্ণনগর থেকে মায়াপুর লঞ্চ ঘাট হয়ে তারপরে যাব মায়াপুর। আমরা অনেক বার্গেনিং করে পার মাথা ৩০ টাকা করে টোটোতে উঠে পড়লাম। পরে বুঝতে পারলাম ৩০ টাকা ভাড়া নিলেও পথটা বহু বিশাল। প্রায় ৩৫ মিনিট লেগে গেল আমাদের লঞ্চ ঘাট যেতে। টোটোয় বসে দেখতে পেলাম টোটোর পাশের রাস্তা দিয়ে একটা নতুন রেল লাইনটির নাম হলো আমঘাটা। সেটি এখনও চালু হয়নি, ভবিষ্যতে চালু হবে। তখন আপনাদের ডাইরেক্ট লঞ্চ ঘাট পৌঁছে যাবেন এই পথেই। টোটোতে আবারও অনেকটা টাইম পাওয়ার কারণে আমরা দুই বোনই আবার একটু সেজে গুজে নিলাম আর একটু কিছু টুকটাক কিছু খাবার খেয়ে নিলাম। শহরের কোলাহল শহর থেকে বেরিয়ে এসে গ্রামের এই পরিবেশ দেখে আমাদের সত্যি মনটা জুড়িয়ে গেল। তারপরেই আমরা অনেকটা যাওয়ার পরে দেখতে পেলাম অনেক ছোট ছোট মন্দির। সত্যি মন্দিরগুলো ছিল খুবই সুন্দর বললেও মনে হয় কিছুটা কম হবে। টোটো থেকে নেমে আমাদের দুজনেরই আর তর্স হইল না, কিন্তু দিদির এতই তাড়া যে আমাকে ফেলে দিদি একাই খেয়ার টিকিট কাটতে চলে গেল।
সচরাচর আমরা খেয়া পারাপার করি না, তাই খেয়ায় উঠতে আমাদের দুজনেরই অনেকটা ভয় লাগলো। কিন্তু খেয়ায় উঠে দেখলাম খেয়া পারাপারটা অনেকটাই আনন্দদায়ক। আমাদের মতন আপনাদের কাদের কাদের খেয়া পারাপার হতে ভয় লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। খেয়া পার হতে হতে দূরের মন্দিরটাও চোখে পড়ল। সবাই ধীরে ধীরে লঞ্চ থেকে নামলো। আমরাও আস্তে আস্তে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে পড়লাম। সামনেই দেখলাম হোটেল কর্মীদের ডাকাডাকি। তারা একে একে আমাদের ডাকছে তাদের হোটেলে প্রবেশ করার জন্য। আমরা হোটেল কর্মীদের কাছ থেকে তাদের হোটেলের প্রাইসটা জেনে নিলাম। সব থেকে নিম্নমূল্যে 300 টাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন এই লঞ্চ ঘাটের কাছে। লঞ্চ ঘাট থেকে মায়াপুর মন্দির হাঁটা পথ 7 থেকে 8 মিনিট, টোটো করে গেলে 3-4 মিনিট। কিন্তু আমরা ভাবলাম টোটো পথটাই বেছে নেবো। মাথার ওপর সূর্যমামা বিশাল রোদ দিয়েছে। টোটোতে যেতে যেতেই আমাদের চোখে পড়ল মায়াপুরের নতুন মন্দির, যার উদ্দেশ্যে আমাদের যাত্রা। টোটোর পথে পাশাপাশি অনেক ছোট ছোট মন্দির, তার পাশে ছিল ছোট ছোট দোকান। দেখে চোখ জুড়িয়ে গেল। দূর থেকে এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম মন্দির দেখে আমরা দুজনেই আনন্দিত হয়ে উঠলাম। আমরা আবেগে ভরপুর হয়ে উঠলাম। আমরা মন্দির থেকে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। কখন যেন মনে হচ্ছিল কখন টোটো থেকে নেমে আমরা মন্দিরে প্রবেশ করব। টোটোটি থামার আগেই সামনে চলে এলো 10-12 বছরের একটি ছোট্ট বালক। সে সুন্দর করে আমাদের দুজনকে তিলক কেটে দিল। হাতে 20টা টাকা দিতে সে খুশির সাথে কপালে ঠেকিয়ে ব্যাগে রাখলো। তারপরে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতর। মন্দিরে প্রবেশ করেই আমাদের দুজনের পা আর থামলো না। আমরা দুজনেই এগিয়ে চললাম। মন্দিরে প্রবেশ করার পরেই বাঁদিকে দেখতে পেলাম একটি ছোট্ট কুঠি। সেখানে সুন্দর মধুর কৃষ্ণ নাম হচ্ছে। সেখানে এগিয়ে গিয়ে দেখলাম শীতল ছাওয়ায় সুন্দর কৃষ্ণ নামে সবাই মুগ্ধ। আমরাও কিছুক্ষণ সেখানে রেস্ট নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা চললাম মন্দিরের দিকে। মন্দিরের পথে অনেক দোকান পড়ল। সেই দোকানগুলো দেখতে দেখতে আমরা দুজনে মন্দিরের দিকে চললাম। মাথায় দিতে হলো ছাতা। সূর্যের তেজ ছিল ভীষণ। আমরা ভাবলাম ব্যাগগুলো কোথাও রেখে মন্দিরে প্রবেশ করতে পারলে ভালো হয়। তাই জন্য চলে গেলাম গৌরাঙ্গ কুঠিরে। গৌরাঙ্গ কুঠির হলো সবথেকে সুলভ মূল্যে থাকার জায়গা। এখানে আমরা 100 টাকা থেকে থাকতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাবার পরে দেখলাম ওখানে কোনো রুম খালি ছিল না। তাই আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এসে আমরা একটি ছাউনির মধ্যে বসলাম। বিশাল জায়গাটি, সেখানে অনেক দর্শনার্থী বসে আছেন। সামনেই ছিল শৌচাগার, যেখানে মহিলা ও পুরুষ দুজনেই ব্যবহার করতে পারেন। সামনে একটি ঠান্ডা কলের জলও ছিল। আমরা সেখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে মন্দিরের দিকে গেলাম। কিন্তু মন্দিরের দিকে যাবার সময় আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। সেই নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমত, এখানে জুতো পরে প্রবেশ করা যায় না। দ্বিতীয়ত, এখানে মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না। তৃতীয়ত, এখানে কোনো নেশার দ্রব্য সঙ্গে নেওয়া যায় না। এখানে সম্পূর্ণভাবে আপনাকে চেক করে তবেই প্রবেশ করতে দেওয়া হবে। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এখানে কোনো হাত কাটা জামা বা পোশাক পরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই এই ধরনের জামা না পরে যাওয়াটাই বাঞ্ছনীয়। তারপরেই আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের দিকে যাবার পথে আমরা দেখতে পেলাম একটি স্থানে
বিনা পয়সায় আপনার জুতোটি রাখা হবে। তার পাশেই আছে আপনার ব্যাগ আর মোবাইলটি রাখা খুবই সুলভ মূল্যে। কিন্তু আমরা দুটি পথের মধ্যে কোনটিই বেছে নিলাম না। আমরা ভাবলাম একজন যাব আর একজনের কাছে ব্যাগ রেখে। তাই প্রথমেই আমার বোন মন্দিরে প্রবেশ করলো। আমি দুটি ব্যাগই আমার কাছে রাখলাম, জুতোগুলো কাছে রেখে দাঁড়িয়ে থাকলাম। বোন অনেকক্ষণ মন্দির দর্শন করে তারপরে ফিরল। আমারও মন খুব উৎসাহিত লাগছিল যে ও এলে আমি যাব দেবতা দর্শন করতে। এইভাবেই আমরা একের পর এক গেলাম। যেই কথা সেই ফল, ও আসলো, তারপরে আমি গেলাম, ও আমার ব্যাগ জুতোগুলো দেখলো। মন্দিরে ঢুকতেই আমার মন এত বেশি আনন্দ লাগলো যে আমি এত দূর থেকে এত সময় ব্যয় করে যে এলাম, যার ফল আমি দেবতা দর্শন করে সম্পূর্ণভাবে মনোনীত হয়ে উঠলাম। মন্দিরে প্রবেশ করে আমি ভুলেই গেছিলাম বোনটি আমার বাইরে বসে আছে। মন্দিরে ঘুরতে ঘুরতে দেবতা দর্শন করতে, সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমি মন্দিরের বাইরে আসতে দেখলাম বোনটি আমার বিরক্ত বোধ করছে। অনেকটা সময় মন্দিরের মধ্যে আমি কাটিয়ে ফেলেছি, তাই আর দেরি করলাম না। ঘড়ির কাঁটায় দেখলাম 11:45। আমি জানি 12টা থেকে এখানে অন্নদান মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে অন্নদান করা হয়। তাই ওকে বললাম চ অন্নদান মন্দিরে। দুজনে অন্নদান মন্দিরের দিকে চললাম। সেখানে গিয়ে দেখলাম 50-60 জনের মতন লাইন পড়েছে। আমরাও সুন্দরভাবে লাইনে দাঁড়ালাম। ঘড়ির কাঁটায় 12টা, তখন অন্নদান মন্দিরে সবাইকে প্রবেশ করানো হলো। একে একে সবাই ঢুকে যে যার সিটে বসলো। থালা ও গ্লাস আগে থেকেই দেয়া ছিল। তারপরেই ঘটল সেই চমৎকৃত দৃশ্যটি। একটি কৃষ্ণ নামের মন্ত্র আমাদেরকে শোনানো হলো। আমরা তার সঙ্গে সেই একই মন্ত্র উচ্চারণ করলাম। আমাদের মনটা আরও বেশি আনন্দিত হয়ে উঠল। তারপরেই আসলো খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে দেয়া হলো অন্ন, অর্থাৎ ভাত, ডাল, একটি সবজি। বলতে গেলে এমন কিছু আহামরি না, কিন্তু এতগুলো দর্শনার্থীর জন্য এত ব্যবস্থা, তা খুবই প্রশংসনীয়। আমার তো খুবই ভালো লাগে। আমরা দু বোনে অন্নভোগ করলাম। অন্নভোগ করার পরে যে যার থালা গ্লাসটি নিজে নিজে ধুয়ে উপযুক্ত স্থানে রেখে আমরা বেরিয়ে এলাম। আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ভাবলাম গোশালার দিকে যাব। তার মধ্যেই আমরা জানতে পারলাম যে নতুন যে মন্দিরটি উদ্বোধন হচ্ছে, সেই মন্দিরটি দর্শন করার জন্য আমাদের বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকাল 5টাতেই মন্দিরটি খোলা হবে। তাই আমরা ভাবলাম যে এখানে আরেকটু রেস্ট নেওয়া যাক। তার মধ্যে আরও কিছু জ্ঞান অর্জন করলাম। নতুন মন্দিরটি তৈরি করতে এখনও পর্যন্ত খরচ হয়েছে 750 কোটি টাকা। আর তার মধ্যে 70% এসেছে বিদেশিদের কাছ থেকে, আর 30% এসেছে ভারতবাসীর কাছ থেকে। এই সম্পূর্ণটাই আমরা ওখান থেকে জানতে পেরেছি। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম গোশালার দিকে। গোশালায় ভাবলাম গরুর গাড়ি করে যাব, কিন্তু আমরা যখন বেরোলাম তখন কোনো গরুর গাড়ি ছিল না। তাই আমরা হাঁটা পথ গেলাম। যেতে যেতে আমরা দেখলাম পদ্ম ফুলের গাছ। দেখে দুজনের চোখ চড়ক গাছ। এই প্রথম সামনাসামনি পদ্ম ফুলের গাছ দেখলাম। গোমাতাকে দর্শন করে এবার আবার ফেরার পালা। ফিরতে লাগলাম মন্দিরের দিকে। কিন্তু আরেকটি মন্দির, গোশালায় প্রবেশ করে এত গরু চোখে দেখিনি কোনোদিন। তাই দুজনেই গরুর দিকে তাকিয়ে আছি। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু গরুগুলো খুব শান্ত ছিল। আমাদের চোখে পড়ল সম্পূর্ণ গরুর খরচ। এখানে এত গরু, সেই গরুদের খাবার খরচ হচ্ছে 55,000 সামথিং, যা আপনাদের কাছে তুলে ধরলাম। গোশালা থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম স্বামী প্রভুপাদের মন্দিরের দিকে।
কিন্তু মন্দিরের কাছে এসে জানতে পারলাম এই মন্দিরটি খুলবে বিকাল 3:30। তখনও ঘড়িতে 3টে বাজে। তাই ভাবলাম কিছু দোকানে গিয়ে কেনাকাটা সেরে ফেলি। দোকানে গিয়ে কিছু ঠাকুরের প্রসাদ, কিছু ঠাকুরের ছবি, তার সামনে কিছু জামা কাপড়, যা বাঙালির কখনো বাদ যায় না। আমাদের সম্পূর্ণ কেনাকাটা কি শেষ হলো। কিছু জামা কাপড়, কিছু প্রসাদ, কিছু ছবি, আরও অনেক কিছু। সব কিছু কেনাকাটা হয়ে দেখলাম তখন 3:30 বেজে গেছে। আমরা তখন ছুটে ছুটে মন্দিরের দিকে গেলাম। মন্দিরের দিকে প্রবেশ করতে প্রথমেই আমাদের বাধা। আপনাদের আগেই জানিয়েছিলাম মন্দিরে হাত কাটা জামা পরে প্রবেশ করতে। আমার বোনটি পরেছিল একটি হাত কাটা জামা, তাই আমার বোনকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না। আমাদেরকে জানানো হলো যে মন্দিরের বাইরের একটি দোকান থেকে কিছু টাকা জমা দিয়ে একটি ওড়না নিয়ে কাঁধে জড়িয়ে নিতে, তাহলেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। যে কথাটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনারা যখন আসবেন এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। ওনারা যেভাবে বললেন আমরা সেই মতন কাজ করতে আমাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো। আমরা মন্দিরে প্রবেশ করলাম, আমরা স্বামীজির মূর্তি দর্শন করলাম, ওনার অজস্র ছবি দেখলাম। মন্দিরটি ছিল খুব সুন্দর। ওখানে এক জায়গায় প্রসাদও বিক্রি হচ্ছিল। আমরা আগেই প্রসাদ কিনে নিয়েছিলাম, তাই আর কিনলাম না। আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন। এইভাবে অনেকটা আনন্দ নিয়ে আমরা বাড়ি ফিরলাম। তার মধ্যে ছোটোখাটো কিছু প্রবলেম হয়েছে, তা তো হয়েই থাকে। এইভাবে সম্পূর্ণ মায়াপুরের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। হরে 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 রাম 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 হরে হরে।